আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই র্যালিতে অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন ভিসি চত্বর থেকে আমাদের শিক্ষকদের এই র্যালিটি, এই প্রতিবাদী র্যালিটি শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের আন্দোলন সংগ্রামের প্রতীক এই রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়েছি। আমরা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কয়েকজন সহকর্মী বক্তব্য রাখবেন, তারপরে আমাদের এই সমাবেশের সমাপ্তি হবে। আমি এই সমাবেশটি সঞ্চালনা করবার জন্য দলের সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা এবং স্বৈরাচারী সরকারের ক্ষমতাকে দাবিতে সমাবেশ। এই সমাবেশে সমাপ্তি পর্বে প্রথমেই বক্তব্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণের সম্মানিত আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালাম অধ্যাপক রসায়ন বিভাগ। আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় দলের কনভেনার, জয়েন্ট কনভেনার এবং সাধারণ উপস্থিত সকল সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশ এখন চলছে এক মিথ্যার উপর। আমরা বলতেছি মুখে এক কথা, কাজ করতেছি আরেক রকম। আমরা বলতেছি আবু সাইদ মারা গেছে, আমরা দেখছি সবাই লাখ লাখ মানুষ দেখেছে, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দেখেছে যে পুলিশের বিরুদ্ধে মারা গেছে, তার জন্য ধরে নিয়ে আসছে 16 বছরের এক কিশোরকে। এই ধরনের মিথ্যাচারের উপর সর্বক্ষেত্রে দেশ চলতেছে। বেশি কথা আমি বলতে চাই না। আমাদের একটাই দাবি, এই যে 200 মানুষ মারা গেছে, 200-র উপরে মানুষ মারা গেছে, এর জন্য দায়ী কারা সেটা আমাদের বাহির করতে হবে। এবং যারা দায়ী তাদের কাছে আমরা কোনো বিচার চাইতে পারি না, যাদের কাছে আমরা কোনোভাবে বিচার চাইতে পারি না। আমরা বিচার চাইতে পারি একটা নিরপেক্ষ সরকারের কাছে। সেই জন্য আমাদের দাবি অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নতুন সরকারের কাছে আমরা বিচার চাবো। আমরা এদের কাছে কোনো বিচার চাইতে পারি না। আজকে আমাদের বাচ্চারা আন্দোলনরত, আমাদের বাচ্চারা স্কুল কলেজ সবকিছু বন্ধ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ক্লাস 1-এর বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ চলছে। তাহলে কি সরকার চলতেছে এই দেশে? কোনো সরকার আছে কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। আপনারা দেখেন সর্বক্ষেত্রে অনিয়ম চলতেছে। আপনারা দেখেন পৃথিবীর ইতিহাসে এত বড় ছাত্র হত্যা এর আগে শুধুমাত্র চীনে হয়েছে, আর বাংলাদেশে কোথায় হয় নাই পৃথিবীতে। এটা দ্বিতীয় বৃহত্তর ছাত্র হত্যা এই বাংলাদেশে চলে গেছে। তাহলে আমরা এর বিচার চাচ্ছি নতুন সরকারের আন্ডারে এবং এই সরকারের পদে করছি। আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে এখানে সবাইকে ধন্যবাদ। আমার নাম দিল রোশন, জিন্নাতারা নাজনীন। আমরা সবাই দেখছি গত 14 তারিখ 14 তারিখ মাঝরাত থেকে 15 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত এই নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সামনে সামনে গুলি হচ্ছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেয়া, বিজেপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো? কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে? কেন আমরা কোথাও স্বাধীনভাবে যেতে পারছি না? আমাদের ইউনিভার্সিটি বন্ধ কেন? ছাত্ররা হলে আসতে পারছে না কেন? এই সব কিছুর বিচার হতে হবে, এই সব কিছুর প্রত্যেকটার মূল্য দিতে হবে। যতগুলি এখন পর্যন্ত
হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। ছাত্রদের 9টা দফা আছে, তার সঙ্গে আলটিমেটলি এখন হয়ে গেছে একটা দফা, স্বৈরাচার কবে যাবে। আমরা শিক্ষকরা এই দফার সঙ্গে সবাই একমত, আমরা সবাই চাচ্ছি স্বৈরাচার তা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যাক, আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে আবার শ্বাস নিয়ে সবাই বাঁচব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমদ। অধ্যাপক মামুন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের সংক্ষিপ্ত গণহত্যা ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে। এই গণহত্যার শিকার শিক্ষার্থী, এই গণহত্যার শিকার শিশু, নারী, বৃদ্ধ, ছাত্র জনতা, আপামর মানুষ, এদেশের সবাই এই গণহত্যার শিকার। এদেশের সমস্ত মানুষের মতো, এই বিশ্ববাসীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত ক্ষতবিক্ষত হৃদয়, আমাদের মনেও আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আজকে আমরা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা আন্দোলন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাই এই বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে সে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আজকের এই র্যালি এবং সংহতি সমাবেশের আয়োজন করেছে। যারা যারা এই সংহতি সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা। বন্ধুগণ, যে নৃশংসতম গণহত্যা হয়েছে, সেই গণহত্যার শিকার যারা, তাদের রক্তে লাল হয়েছে এদেশের সরকার প্রধান। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার যাদেরকে করা হচ্ছে তাদের রক্ত নিয়ে এই সরকার এখনো হাসছে, এখনো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। আজ আমরা তৃপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, রক্ত দিয়ে আর খেলবেন না। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম এদেশের মানুষ করছে, সেই সংগ্রামে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। বন্ধুগণ, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের বিচার বিভাগ এবং সরকারের মধ্যে সম্পর্ক কিরকম হয়, তাদের মধ্যে আত্মসম্পর্ক কিরকম, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলবার কিছু না। যার ফলে এদেশের সকল সাধারণ মানুষের মতো এদেশের শিক্ষক সমাজেরও আমরা বলতে চাই, নিরপেক্ষ তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন। তাই আমরা উচ্চারণ করছি, আমরা বলছি জাতিসংঘের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক, যাতে করে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সত্যিকার অর্থে এদেশবাসী জানতে পারে কারা গুলি করেছে, কার অর্ডারে গুলি হয়েছে এবং কারা এই গুলির শিকার হয়েছে। এই বিচার এদেশে যদি হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, তাহলে নিশ্চয়ই যদি এই সরকার হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, অবশ্যই আমরা এই সরকারের কাছে হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা করছি না। কারণ আমরা বুঝি যারা খুনি তারা কখনো খুনের বিচার করবে না, করতে পারে না। যে খুনির হাত রঞ্জিত রক্তে সে ওই রক্তের কোনো বিচার করবে, এটা নিশ্চয়ই আমরা তাদের কাছে প্রত্যাশা করি। তাই আমরা মনে করি যে আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত এবং জাতিসংঘের অধীনে বিচারের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ হয়ে আছে। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় দ্বিতীয় এরকম কোন ব্যবস্থা কোনোদিন হয়েছে বলে, কোন সরকার গ্রহণ করেছে বলে আমার জানা নাই। দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সকল প্রকারের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। কেন বন্ধ করে রাখা হয়েছে? সরকার বলছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তার অজুহাত দিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকার নিজেই এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সরকারের যারা ব্যক্তিবর্গ আছেন তারা সম্মিলিতভাবে এদেশের শিক্ষার্থী যারা আছে তাদের জীবনকে বিপন্ন করেছে, তাদেরকে আক্রান্ত করেছে এবং তাদেরকে নিরাপত্তাহীন করেছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে নিরাপদ স্থান, বাসস্থান হচ্ছে তাদের শিক্ষাঙ্গন, ক্যাম্পাস।
সেই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করে তাদের জীবনকে যেমন বিপন্ন করা হয়েছে, তেমনি তাদের নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। আমরা সরকারের প্রতি এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত সম্ভব সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। ছাত্রদেরকে তাদের স্ব ছাত্রাবাসে অবস্থান করবার সুযোগ দেওয়া হোক। আর যারা ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে, বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, যারা এই নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছেন, আমরা প্রত্যাশা করি তারা বিবেকের তাড়নায় নিজের যে ভুল করেছেন সে ভুল উপলব্ধি করে নিশ্চয়ই অতি সত্বর পদত্যাগ করবেন। আর যদি পদত্যাগ না করেন তাহলে এদেশের শিক্ষক এবং ছাত্র সমাজ সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে সে অতীত ইতিহাস থেকে নিশ্চয়ই আমরা জানি। বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা শুধু আরেকটা কথা বলি শেষ করছি, সেটা হচ্ছে এই সরকার স্বৈরাচারী সরকার, এই সরকার খুনি সরকার, এই সরকারের হাতে আছে শত সহস্র মানুষের রক্ত। এই রক্তের দাগ এই সরকারের পক্ষে মুছে ফেলা কোনোভাবে সম্ভব নয়। তাই আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি অতি দ্রুততার সাথে পদত্যাগ করে গণহত্যার দায়িত্ব গ্রহণ করে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। পদত্যাগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় নিজেরাও সামিল হন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ছাত্রী আলোক ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদী র্যালি ও সংহতি সমাবেশের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, আমাদের উপস্থিত এই কর্মসূচিতে আমাদের সহকর্মীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি আমাদের ব্যানারে সেটি সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। ইতিমধ্যেই আমাদের সহকর্মীগণ তাদের বক্তব্যে আমাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি এই সমস্ত কথার বিরক্তি করে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকগণ এই আন্দোলনকে যৌক্তিক এবং ন্যায্য মনে করে আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরা ইতিমধ্যেই নানা রকমের কর্মসূচি পালন করেছি। সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আজকের আমাদের এই প্রতিবাদী র্যালি এবং আমাদের সংহতি সমাবেশ। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন গত 15 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত হওয়ার ঘটনার জের ধরে সারা বাংলাদেশে যে রক্তের হোলি খেলা হয়েছে, আমরা এটি আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে এই দেশের ছাত্র শিক্ষক মেহনতি জনতা আন্দোলন করেছিল। রাষ্ট্রভাষার দাবি পূরণের জন্য পাকিস্তানি হায়নাদের কাছ থেকে আমাদের 22টি জীবন চলে গিয়েছিল, 22টি জীবন। 69-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান আমাদের স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং পতাকা দিয়েছে, সেই গণ অভ্যুত্থানে রক্ত গিয়েছিল এদেশের মানুষের 61 জন ছাত্র জনতা। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মীর ইতিমধ্যেই প্রায় 250 শতাধিক মানুষ, আমরা যে সমস্ত নির্ভরযোগ্য সূত্রগুলোতে শুনছি, তাদেরকে জীবন দিতে হয়েছে। পাকিস্তানি হায়নারা যারা আমাদের দেশে নব্য ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আমাদের এই জাতির মূল পরিবর্তনকারী গণ অভ্যুত্থান, গণ আন্দোলনগুলোতে যে সংখ্যক মানুষকে হত্যা করার দুঃসাহস দেখায়নি, আজকে স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন, সেই ব্যক্তিবর্গের হাতে, সেই কর্তৃত্ববাদী ভোটারবিহীন স্বৈর শাসকের হাতে আমার দেশের
250 শতাধিক প্রাণ ইতিমধ্যেই ছড়েছে স্বল্প সময়ের মধ্যে। আমরা ধিক্কার জানাই, আমরা সহানুভূতি সমর্থন জানাই, সমবর্তিতা জানাই সেই পরিবারগুলোর প্রতি যাদের পরিবার তাদেরকে স্বজন হারিয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা এই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা না নিয়ে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বলে যে এই হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাসীদের হাতে। আপনারা গতকাল দেখেছেন যে যাদের মৃত্যুবরণ করেছে 78% মৃত্যু হয়েছে প্রাণঘাতী গুলির আঘাতে, 22 জনের মৃত্যু হয়েছে রাবার বুলেট এবং ছল্লা গুলিতে, বাকি অন্যদের জনরোষে বা অন্য কোনোভাবে মারধরের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। সেই সরকার যারা বলে সন্ত্রাসীদের হাতে নাকি আমার সাইদ নিহত হয়েছে, 17 বছর কিশোর যিনি বলেছেন যে আমি আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার হাতের হ্যান্ডকাপ। আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন দেশে বাস করছি? এই দেশ আমাদের মুক্তিযোদ্ধারা এই দেশ আমাদের জন্য রেখে যায়নি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এইটুকু বলতে চাই, আমাদের এই আন্দোলনকে, চূড়ান্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গুজব মহল সকাল থেকে আপনারা দেখেছেন যে সমন্বয়কদের স্বাক্ষর জাল করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে তারা দেশবাসীর প্রতি তারা তাদের গণমাধ্যমকে ব্যবহার করে এই সমস্ত কথা বলছে। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে কোন রকমের প্রহসন, কোন রকমের মিথ্যা, কোন রকম ছল চাতুরি দিয়ে বন্ধ করে যাবে না, এই বিশ্বাস আমাদের আছে। আমরা আর রক্ত চাই না। গতকালও আপনারা দেখেছেন 2টো প্রাণ ঝরে গেছে, অনেকে আহত হয়েছেন। আমরা এই সমাবেশ থেকে আমরা শুধু এই কথা কি বলতে চাই, আর কোন রক্তের হোলি খেলা না। আমাদের অবশ্যই এই যৌক্তিক দাবি মেনে নিয়ে এক দফার যে দাবি, সেই স্বৈরশাসক, কর্তৃত্ববাদী স্বৈরশাসক, যেই স্বৈরশাসককে পদত্যাগ করতে হবে এবং দেশে আমাদের বাসযোগ্য পৃথিবী করতে হবে। শেষ আর একটি কথা আপনাদেরকে বলি, আমি শেষ করছি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের জন্য, শিক্ষকদের জন্য নিরাপদ নয়। আমাদের একজন সহকর্মী ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টের তার বাসায় ডিবি প্রবেশ করেছে এবং তার বাসাতে তল্লাশি চালিয়েছে। আজকে আমরা এইখান থেকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার দিচ্ছি, আমাদের কোন সহকর্মীকে যেন হয়রানি করার দুঃসাহস না দেখায়, সেই ব্যাপারেও আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই এই আন্দোলনে অব্যাহত থাকবেন। এই আন্দোলন কর্মসূচিতে আপনাদের সবার সাথে সাদা দল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হয়। সবাইকে ধন্যবাদ। খুন হয়েছে আমার ভাই, স্বৈরাচারী রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা দল আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক এবং সঞ্চালক এবং অন্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমরা কেন সমবেত হয়েছি। সরকার ব্যাখ্যা দিয়েছে যে আবু সাইদকে গুলি করেছে এক কিশোর। আপনি জানেন কিনা জানি না, ওইখানে দায়িত্বরত ছিল এডিশনাল এসপি রিয়াদ সাহেবকে বলা হচ্ছে তুমি সাক্ষী দাও যে ওই কিশোর তাকে হত্যা করেছে। কিন্তু রিয়াদ, সেই এডিশনাল এসপি রিয়াদ রাজি হয় না বলেই রিয়াদকে সিলেটে ট্রান্সফার করা হয়েছে। আপনাদের কাছে অনেকের খবর নাই। রিয়াদকে সাক্ষী দেয় নাই বলেই এই এডিশনাল এসপি রিয়াদকে সিলেটে ট্রান্সফার করা হয়েছে। বাধ্য করা হচ্ছে কথা বলার জন্য তাদের পক্ষে। আজকে যদি এই হত্যাকাণ্ড না ঘটতো তাহলে কি ঘটতো? বাংলাদেশে কিছুই হতো না, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তাদের দাবি আদায় হতো। কিন্তু হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? ওবায়দুল কাদেরের কথার কারণে হত্যাকাণ্ড ঘটেছে। আগের রাত্রে শেখ হাসিনার কথার কারণে তারা উৎসাহিত হয়েছে। তাহলে আমি বলতে চাই যে আজকে হত্যাকাণ্ডের প্রত্যক্ষ এবং নির্দেশদাতা হলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, তাই কিনা? ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে। অতএব আইনের দৃষ্টিতে হুকুমের আসামি হবেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, এর বাইরে কোনো আসামি নাই। তারপরে পুলিশ বাহিনী এবং তার বিডিআর, তার বিজিবি, তার সেনাবাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী। আমার বক্তব্য হলো
রাজাকারের কথা। রাজাকার কাকে বলে? রাজাকার আজকে শেখ হাসিনা যে সংজ্ঞা দিয়েছে, 53 বছর পরে রাজাকারের ব্যাখ্যা শুনতেছি আমরা। আমি বলবো এই মুহূর্তে এই আন্দোলনে যারা নাই তারাই রাজাকার। যারা বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীন বাংলাদেশ রচনা করার জন্য পাওয়ার জন্য যে আন্দোলনে এখনো যে 5-8 লোকজন আছে, তারা এখনো এই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে তাদের বাসা ঘেরাও করে রেখেছে, তারা শান্তি ঘুমাতে পারছে, তারাই রাজাকার। তারা চায় না বাংলাদেশের এই শিশুদের, সন্তানদের তার স্বাধীনভাবে কথা বলুক, তাদের শিক্ষা তারা গ্রহণ করুক, তার স্কুল খুলে দিক, বিশ্ববিদ্যালয় খুলে দিক। অতএব রাজাকারের সংখ্যা নতুন করে সংজ্ঞায়িত হতে হবে। আগামী দিনে এই লাশের উপর দিয়ে সরকার থাকতে যাচ্ছে, কিন্তু সময় বেশি নাই। কেননা বাংলাদেশের শুধু না, 52 ভাষা আন্দোলনের পর থেকে 52 সালে ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, স্বৈরাচারের আন্দোলন, 90-এর কোনো আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই, এত রাজা প্রাণ যায় নাই। তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে? এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন, এটা মোটেই না। গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে মানে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি। এটা অফিসিয়ালি তারা বলে, আমরা বলি হয়তোবা 1000 কাছে ছাড়িয়ে গেছে। এই তথ্য দেশে ইন্টারনেট, যোগাযোগ মাধ্যম সব বন্ধ করার কারণে তারা সংখ্যা সীমিত করতে পেরেছে। আমরা শুনেছি এই লাশের সংখ্যা অগণিত, এবং মেডিকেলে হয়তো ট্রাক ভরে তারা লাশ নিয়ে পুড়িয়ে ফেলেছে। এই সংখ্যা যারা চোখে দেখেছে তারা বলেছে। আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, একাত্মতা ঘোষণা করছি। এই সন্তানরা তারা এই স্বাধীনতা পাওয়ার পরে এই দেশে লেখাপড়া শুরু করবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা বন্ধ করেছে, সেখানে আজকে শুনলাম তারা জামিন দিয়েছে। এই জামিন দিবে মামলা নিয়ে, তাহলে মামলা নিয়ে হতে পারে না। আমরা রাষ্ট্রের সম্পদ কাকে বলে? তাজা প্রাণ রাষ্ট্রের সম্পদ। কটা গাড়ি, কটা বাড়ি, কটা ফ্লাইওভার এর সম্পদ না। তাজা প্রাণকে আমরা সম্পদ বলতে চাই। সম্পদ নষ্ট করবেন না, আর গুলি করবেন না। সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা গুলি করবেন না। হেলিকপ্টার থেকে বিএনপি জামাত গুলি করে নাই। হেলিকপ্টার থেকে কাদের কাছে হেলিকপ্টার আছে তারা সবাই দেখছে, নগরবাসী শহরবাসী সবাই দেখছে। আমি একটা বক্তব্য বলতে চাই। আমার এক অভিভাবক বলেছেন, আমার মেসেজ দিয়েছেন, স্যার এই মুহূর্তে বাংলাদেশ ঢাকা শহরের গলিতে গলিতে সব জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি করে যাদের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, মোবাইল ছবি পাওয়া যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আরে বাবা, এখন তো বাংলাদেশের সবার মোবাইলেই এই ছবি আসে, অন্য ছবি নাই, অন্য ছবি নাই, সারা জীবন এই ছবি আসছে। এই ছবি দেখে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করার পর লাভ কি? তাদের লাভই হচ্ছে ঘর পড়ার উপরে আরো পড়া দিচ্ছে। কারণ কি? তারা পুলিশরা মেসেজে পাঠিয়েছে আমাকে, স্যার এই মুহূর্তে আমার যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে ছাড়া হচ্ছে না, ছাড়লেও লাখ টাকা নিয়ে তাদেরকে কাছ থেকে ছাড়ছে না। তার মানে এই মুহূর্তে তারা সুবিধা নিচ্ছে, মোয়া খাচ্ছে। তারা এই মুহূর্তে আরো সুবিধা পাচ্ছে, বেশি করে জামিন দিবে না এবং থানা বলুচ করবে না, তার আগে তারা বেশি করে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা এই মুহূর্তে আর একটা ধান্দাবাজি, টাকা আয় করার ফন্দি। আর তোমার দেশ, তোমার লোকজন তো টাকা অলরেডি নিয়েই গেছে। এই যে আজিজ বলেন, এই যে বেনজির বলেন, যাতে অনেক টাকা নিয়েছে, মোদিও নিয়েছে। আরো কত তাদের সাংবাদিকদেরকে নিতে হবে, আরো নিয়েছে, বিপ্লবরা নিয়েছে, এদেরকে আরো নিতে হবে বলেই ভিন্ন পন্থায় চেষ্টা করতেছে। আমরা এই মুহূর্তে কোন ধরনের আমাদের দাবি নাই, খুনির কাছে কোনো দাবি নাই। যে ব্যক্তি খুনি তার যে খুন করে তার কাছে খুনের হাতে বিচার চাই না। আমরা খুনের হাতে বিচার চাই না। আমরা চাই এই স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগ। তার মন্ত্রিপরিষদ অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামী দিনে আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে নতুন সরকার রচিত হবে, গঠিত হবে। সেই সরকার এই ছাত্রদের 9 দফা দাবি মেনে নেবে। এর বাইরে এদের কাছ থেকে এই মায়া কান্না করে খুনির কাছ থেকে কোনোদিন কোনো বিচার হতে পারে না। যে খুনি সে কিছু আর বিচার করবে। আমরা খুনির কাছে বিচার চাই না। আমার সর্বশেষ বক্তব্য হলো, যে কোনোভাবে হোক না কেন এই সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে এই সরকারের হাতে লাগিয়ে পদত্যাগ করতে হবে। তারপরে তার দোষীদের পদত্যাগ করতে হবে একসাথে, এবং তারপরে এই দেশের স্বাধীনতার সূর্য উদয় হবে। এর বাইরে কোনো সমাধান হতে পারে না। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই র্যালি এবং সভাপতি সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সংবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র আন্দোলন তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা সহমত পোষণ করে আসছি। সেটি কখনো পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে, কখনো সমাবেশ, র্যালি, মানববন্ধনের মাধ্যমে। এবং আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সমর্থক শিক্ষকবৃন্দ ডিসি চত্বর থেকে জমায়েত হয়ে র্যালির মাধ্যমে এই র্যালিটি শহীদ মিনার পার হয়ে দোয়েল চত্বর হয়ে এই রাজু ভাস্কর্যের সামনে এসে আমরা সমবেত হয়েছি। আমাদের এই সংহতি সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রয়েছেন আপনারা সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ। লজ্জা এবং ঘৃণায় যেন কোনো কিছুই বলতে পারি না, কেননা স্বাধীন বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বা স্বাধীনতার পূর্বে স্বাধীনতা যুদ্ধ ব্যতীত এক সময় এতগুলো প্রাণ, বিশেষ করে ছাত্রছাত্রীরা, শিশুরা, পথচারীরা মারা গিয়েছে, এরকম নজির বাংলাদেশে নেই। আমি শুরুতেই, আমার বক্তব্যের শুরুতেই এই চলমান আন্দোলনে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, নির্যাতন বিরোধী এই আন্দোলন ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলন এবং আজকের এই আন্দোলনটি এই জায়গায় এসে পৌঁছেছে শুধুমাত্র সরকার এবং সরকারপন্থী মন্ত্রীদের এই আন্দোলনের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি নানা ধরনের কটাক্ষ, তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্য দিয়ে তাদেরকে রাজাকার বানানো হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে তৃতীয় শক্তি ঢুকেছে, জামাত শিবির ঢুকেছে, এই বলে তাদেরকে নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এবং আজকের আন্দোলন যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমরা এই সরকারের কাছে এই মৃত্যুর বিচার চাই না, কারণ যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা কি বিচার করবে? এবং এই সরকারের কাছেও কোনো আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি আমরা জানাই না, কারণ তারা যে কমিটি করবে সেই কমিটিতেও তাদেরই বেহায় বাহিনী রাখবে, যাতে করে এই তদন্ত সঠিক তদন্ত হবে না। সুতরাং আমরা মনে করি আমাদের যে দাবি আমরা এখানে লিখেছি, বাংলাদেশের এই চলমান আন্দোলনে যে ঘটনা ঘটেছে, যে হত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে গণগ্রেপ্তার হয়েছে, রাজনীতিবিদদের যেভাবে গণগ্রেপ্তার করা হয়েছে, তাতে করে এই সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নাই। আমরা মনে করি এই সরকারকে পদত্যাগ করতে হবে, এটি আমাদের একমাত্র দাবি। এবং এই সরকার টিকে থাকলে, আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই সরকার টিকে থাকলে এবং এই বিশ্ববিদ্যালয় যদি খুলে দেয়, ছাত্রছাত্রীরা হলে আসে, এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যাদেরকে মোবাইল দেখে এখন চিহ্নিত করা হয়, তাদের উপর কি ভয়াবহ নির্যাতন হবে তা শুধু আমরা কল্পনাই করতে পারি, আমরা চোখে দেখতে পাবো কিনা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র নির্যাতন শুনেছি, গেস্টরুম কালচার নামে নির্যাতন করা হয়। কিন্তু আমরা ভাবতে পারি আগামী দিনে হয়তো গেস্টরুম কালচারের নামে নির্যাতন থাকবে না, নির্যাতন হয়ে যাবে আইনাঘর নির্যাতন। আমরা সেই জিনিসটি দেখতে চাই না, সেই সুযোগ সরকারকে দিতে চাই না। সুতরাং আমাদের দাবি,
চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত মানুষকে, যে সমস্ত ছাত্রকে, জনগণকে, পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে, যে সমস্ত সম্পদে ধ্বংস করা হয়েছে, এর সবকিছুর দায় সরকারকে নিয়ে এই সরকার পদত্যাগ করবে এবং একটি জাতীয় সরকার গঠন করবে। সেই জাতীয় সরকারের দাবি হবে গণমানুষের দাবি, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আরেকটি কথা বললেই নয়, আমরা শুনতে পেরেছি একটি কমিটি করে দিয়েছে সরকার। সেই কমিটি নাকি আলোচনা করবে এই আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে। তারা কি আলোচনা করবে সেটি আমাদের জানা আছে। আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার জন্যই এই কমিটি করা হয়েছে। ধিক্কার জানাই এ ধরনের সিদ্ধান্তকে এবং প্রত্যাখ্যান করি এই কমিটিকে। আমরা আশা করব কোন সমন্বয়কারী তাদের আলোচনায় অংশ নেবে না, কোনো আলোচনায় অংশ নেবে না। আজকের এই সাংবাদিক সমাবেশ এবং র্যালিতে যে সমস্ত শিক্ষকরা অংশগ্রহণ করেছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের র্যালি এবং সাংবাদিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী দিনের যে চলমান আন্দোলন ছাত্রছাত্রীদের, সেই আন্দোলনে যে যার স্থান থেকে অংশগ্রহণ করব। যতক্ষণ না পর্যন্ত সরকারের পদত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে আমরা আছি, থাকবো। এই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।